गुड मर्निंग। এখন সকাল 11টা বাজে। আজকে হচ্ছে 29শে ডিসেম্বর 2023। আর একটু লেটই হয়ে গেল আমাদের। আজকে আমরা যাচ্ছি সবাই মিলে বেনারসের যে সাইট সিইংগুলো রয়েছে সেগুলো করতে। তো সবার আগে যাচ্ছি হচ্ছে সংকটমোচন মন্দির। সেটা দুপুর 12টার সময় বন্ধ হয়ে যায়, তাই হাতে টাইম কম, সেটা আগে দেখে নেবো আমরা। বেনারস ঘুরতে এলে যে জায়গাগুলো মোটামুটিভাবে ঘোরার চেকলিস্টে থাকে তার মধ্যে একটি হলো সংকটমোচন হনুমান মন্দির। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী রামচরিত গ্রন্থের রচয়িতা তুলসীদাস এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আর প্রচলিত লৌকিক ব্যাখ্যা অনুযায়ী এই মন্দির যারা নিয়মিত দর্শন করেন তারা হনুমানের আশীর্বাদ পান। সংকটমোচন হনুমান মন্দির দেখে আমি এক্ষুনি বেরোলাম। ভেতরে আমি একাই গেছিলাম। ভেতর থেকেও পুজোর ডালা কিনতে পারেন পুজো দেওয়ার জন্য, বাইরে থেকেও ডালা কিনে ভেতরে গিয়ে পুজো দিতে পারেন। জুতো রাখার ব্যবস্থা ভেতরে রয়েছে ভালোভাবেই, বাইরেও রাখা যাচ্ছে, ভেতরেও ব্যবস্থা আছে। মোবাইল ভেতরে নিয়ে যাওয়া যাবে না। আর যেটা দেখলাম বাথরুমেরও যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে। তো এখানে এলে পরে দর্শন করে যাবেন। সংকটমোচন হনুমান মন্দির থেকে বেরিয়ে আমরা নেক্সট গেলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখতে। (1916) সালে পণ্ডিত মদন মোহন মালব্য এখানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বিশাল বড় ক্যাম্পাস নিয়ে এই সেন্ট্রাল ইউনিভার্সিটিটি তৈরি। এই ইউনিভার্সিটিতে আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এগ্রিকালচারাল সায়েন্স, নানান আর্ট ফর্ম, ল, আইটি, বিভিন্ন ডিপার্টমেন্টে বহু ছাত্রছাত্রী দেশ বিদেশ থেকে এসে পড়াশোনা করে। এত বড় ক্যাম্পাস, এতগুলো ডিপার্টমেন্ট, এত ছাত্রছাত্রী, এই কারণেই হয়তো এই বেনারস হিন্দু ইউনিভার্সিটিকে এশিয়ার লার্জেস্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রতিদিন এখানে বহু মানুষ আসেন ইউনিভার্সিটি ক্যাম্পাসটি ঘুরে দেখতে। আর ক্যাম্পাসের ভেতরে মদন মোহন মালব্যের একটি মূর্তিও রয়েছে। বেনারসের আনাচে কানাচে লস্যি আর মালাইও চোখে পড়বেই আপনাদের। সবই তার নিজের মতন করে ভালোই। তবে যদি সেরার সেরাকে চেখে দেখতে চান তাহলে পেহেলওয়ান লস্যির এই দোকানটায় চলে আসবেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখার পর ফিরতি রাস্তায় পাবেন এই দোকানটি। সত্যি বলছি, বেশ ভালো লেগেছিল। দারুণ খেতে। এটা হচ্ছে মালাই লস্যি। আর এই দোকানটা কিন্তু অনেকটা পুরনো দোকান। আর এখানে কিন্তু অনেক বড় বড় নামি দামি লোকেরা এখান থেকে লস্যি খেয়ে গেছে। ওখানে মালাই আছে, এগুলো মালাই মাখন বললো। আর লস্যিটাই মেন এখানকার মেন কি বলবো হাইলাইটিং জিনিস। ফোমের মতন পুরো, উপরে ক্ষীর দিয়ে দিল, ফোমের মতন পুরো। মালাইও একদম হালকা মিষ্টি, খেতে পারো, প্রবলেম নেই। একদম হালকা মিষ্টি, পুরো তোমাদের শেভিং জেল যেরকম হয় না ফোমের মতো, সেরকম এটা। সেদিন যেহেতু আমাদের বেরোতে লেট হয়েছিল তাই একটু তাড়াহুড়োই করছিলাম আমরা। তারপর বেনারসে রাস্তার অসম্ভব ট্রাফিক জ্যাম। এবার এলাম দুর্গা মন্দিরে। বেনারসের অন্যতম বিখ্যাত একটি মন্দির। এই মন্দিরটি 18 শতকে নাটোরের রানী ভবানী নির্মাণ করেছিলেন। এক্ষুনি আমরা দুর্গা মন্দির দর্শন করে বেরোলাম। আমার ভীষণ ভালো লেগেছে, এত ভালো লেগেছে মনটা যেন একদম শান্ত হয়ে গেল। কিন্তু ভেতরে ওখানে ফোন নিয়ে যাওয়া নিষেধ রয়েছে, তাই আমি ফোন নিয়ে যেতে পারলাম না। আর আমি যেহেতু ফোন নিইনি, অ্যাজ ইউজুয়াল ভিডিও করতে পারিনি। তো যাই হোক, মন কিন্তু ভীষণ শান্ত হয়েছে আমার। আর এটা ঠিক সামনে এখানটা একটা লেক রয়েছে। এই লেকটা বলা হয় যে মা দুর্গা নাকি এখানকার জলে তার চুল ধুতেন।
তো গল্পের সত্যি মিথ্যা কতটা সেটা আমাদের জানা নেই, আর সেটা জানবার জন্য আমরা তর্কও করতে চাই না, কিন্তু এই যে পৌরাণিক ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলো কিন্তু আজও আমাদের মন ছুঁয়ে যায়। তুলসী মানস মন্দিরের সামনেটা এখন দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। এইখানকার যত মন্দির আছে 12টার দিকে বন্ধ হয়ে যায়, আবার খোলার টাইম হচ্ছে বিকেল 4টের দিকে। তো মনে হচ্ছে না এবারে আমাদের তুলসী মানস মন্দির আর দেখা হবে বলে। তো এরপরে আমরা চলে যাব লাঞ্চ করতে, সেখান থেকে যাব সারনাথ দেখতে। তো এ যাত্রায় বাইরে থেকেই দেখলাম মন্দির, আশা করি পরের বার ভেতর থেকে দেখতে পারবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো। রামনগর ফোর্ট 1750 সালে কাশীর রাজা বলবন্ত সিং দ্বারা নির্মিত হয়েছিল। দুর্গটি বেলে পাথর দিয়ে তৈরি। দুর্গের ভেতরে বেদব্যাসের মন্দির, একটি জাদুঘর ও রাজার আবাসিক জায়গাটিও রয়েছে। দুর্গের ভেতরে প্রবেশ করতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়। দুর্গের ভেতরে শুধুমাত্র একটি অংশ জনসাধারণের দেখার জন্য খুলে দেওয়া হয়েছে, বাকি অংশটিতে রাজপরিবারের সদস্যরা ব্যবহার করেন। মহারাজ যখন দুর্গে থাকেন তখন দুর্গের পতাকা উত্তোলন করা হয়। দুর্গের ভেতরে যে মিউজিয়ামটি রয়েছে সেটি অবশ্যই দেখবার মতন। এখানে আমেরিকান সেডান গাড়ি, হাতির দাঁতের তৈরি নানা দ্রব্য, মধ্যযুগীয় পোশাক, সোনা রূপোয় মোড়া রাজকীয় পালকি, তরোয়াল সহ নানা অস্ত্রের সম্ভার, অলঙ্কৃত হুক্কা এগুলি রয়েছে। এক কথায় অবশ্য দর্শনীয় স্থান। রামনগর ফোর্টের সামনে দাঁড়িয়ে আছি, আর ফোর্টটা এতক্ষণ ধরে দেখলাম। আপনারা যদি রামনগর ফোর্ট দেখতে আসেন তাহলে অবশ্যই কিন্তু হাতে টাইম নিয়ে আসবেন। আমরা এতটা বুঝতে পারিনি, একটু কম সময়ের জন্য এসেছি, কিন্তু ফোর্টের ভেতরে কিন্তু দেখার জন্য অনেক কিছু রয়েছে। আর এখানে কিন্তু টিকিট মূল্য 80 টাকা করে পার হেড। কিন্তু বারবার একটাই কথা বলবো, ভেতরে দেখার মতন অনেক কিছু রয়েছে, দারুণ একটা ঘোরবার জায়গা। আর এটার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কিন্তু মারাত্মক। আসবেন হাতে সময় নিয়ে। আমরা রামনগর ফোর্ট এতক্ষণ দেখলাম, আগেই বলেছি ভীষণ ভালো লেগেছে। এরপর যাব সারনাথ। রামনগর ফোর্ট থেকে সারনাথের কিলোমিটার ওয়াইজ ডিস্টেন্স হচ্ছে 15, আর ট্রাফিক না থাকলে মোটামুটি কত টাইম লাগবে দাদা? 30 মিনিটস মতন টাইম লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও নিচে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করবেন। সেদিন আর আমাদের কারোরই লাঞ্চ করা হয়নি, কারণ তখনও আসল দর্শনীয় স্থান সারনাথ দেখা বাকি ছিল। সারনাথে এলে কিন্তু সকালবেলা যেরকম দেখা যায়, এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডেরও একটা শো হয়। সেটার জন্য এন্ট্রি হচ্ছে সন্ধ্যে 6টার সময়, আর শো টাইম হচ্ছে 6:30 থেকে 7টা। ইতিহাসের পাতা আজ যেন চোখের সামনে। 528 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 35 বছর বয়সে গৌতম বুদ্ধ বোধগয়াতে জ্ঞান অর্জনের পর তার প্রথম ধর্মপদের শিক্ষা সারনাথে দিয়েছিলেন। উত্তরপ্রদেশের গঙ্গা আর বরুণা নদীর সঙ্গমস্থলের কাছে বারাণসীর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে এই সারনাথ অবস্থিত। প্রায় 528 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ গয়া থেকে সারনাথে আসেন এবং এখানে তার 5 জন শিষ্যের মধ্যে তার যে বোধি জ্ঞান লাভ করেছিলেন সেই জ্ঞান 5 জন শিষ্যের মধ্যে ভাগ করে দেন। সারনাথের গুরুত্ব সেখানেই সব থেকে বেশি। शरणं
এখানে অবস্থিত অশোক স্তম্ভটি 12 শতকের বহিঃশত্রু আক্রমণের ফলে ভেঙে যায়। 1998 সালে সারনাথকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এই জায়গাটা, এটাকে মূলগন্ধা কুটি বলা হয়। গৌতম বুদ্ধ ঠিক এখানে বসেই প্রার্থনা করতেন, এটা ওনার প্রার্থনা স্থল। ধামেক স্তূপ একটি চিত্তাকর্ষক কাঠামো, যেটি 39 মিটার উঁচু ও এটির ব্যাস 28 মিটার। আমার পিছনে যে স্তূপটা দেখা যাচ্ছে, মনে করা হয় যে এখানেই বুদ্ধদেবের মারা যাওয়ার পরে তার অস্থি কিন্তু এই স্তূপের এই নিচে রাখা আছে এবং সেটাকে স্তূপাকৃতি করা হয়েছে। চারটে তীর্থস্থানের মধ্যে একটি হলো লুম্বিনী, যেটি ওনার জন্মস্থল, একটি হলো বোধগয়া যেখানে উনি বোধিজ্ঞান লাভ করেছিলেন, একটি হলো কুশীনগর যেখানে ওনার মহাপরিনির্বাণ ঘটেছিল, আর চতুর্থটি হলো সারনাথ যেখানে উনি তার 5 জন শিষ্যের মধ্যে তার বোধ জ্ঞানকে দান করেছিলেন। প্রধানত মনে করা হয় যে দ্বাদশ শতকে ইসলামিক আক্রমণের ফলে কিন্তু সারনাথ ভীষণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়।